লস এঞ্জেলসের রাত মানেই যেন এক অন্যরকম আমেজ। এখানে রাতের বেলায় পরিবেশ, মানুষের জমজমাট রাস্তাঘাটে উপচে পড়া মানুষের ভিড়, সাথে নানান ধরনের লাইটিংয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশ মুহূর্তেই মানুষের সারাদিনের পরিশ্রম মিটিয়ে ফেলতে সক্ষম। এখানে স্থানীয়দের থেকে বেশি পৃথিবী জুড়ে নানান দেশের নানান মানুষের দেখা মেলা যায়। তবে এরা সবাই বেশিরভাগ খ্রিস্টান ধর্মীয়। মেয়েদের পোশাক আশাক চালচলন এখানকার স্থানীয়দের কাছে স্বাভাবিক লাগলেও এই মুহূর্তে মেহেরিসের কাছে বেশ অস্বাভাবিক আর অস্বস্তি লাগছে দেখতে। তখন আশফিয়া মেহেরিসকে এভাবে আচানক জোর করে নিয়ে যাওয়াতে মেহেরিস কিছুটা অবাক হয়েছিল। জিজ্ঞেস করেছিল সে কেন আচানক এভাবে তাকে আড়াল করার ন্যায় ওখান থেকে নিয়ে এসেছিল, আর ওই লোকটাকে ভাই বলেই বা সম্বোধন করেছিল কেন। জবাবে আশফিয়া প্রথমে দুনমনা করলেও একটা সময় বলেছিল, আরে আমাদের কলেজের সিনিয়র ভাই ছিল। যা শুনে মেহেরিস পুনরায় তাকে প্রশ্ন করে বলেছিল, উনি কি বাংলাদেশি? না মানে বাংলায় কথা বললো তোর সাথে? হ্যাঁ, বাংলাদেশি। মেহেরিস তখন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিল নিজের কর্মকাণ্ডে। লোকটাকে তো সে বাংলা গালিগালাজ করেছে, তার মানে লোকটা সবই বুঝেছে। এই রে, তারপরেও লোকটা কিছু বলল না কেন? পর মুহূর্তে আবার ভাবলো বলবে কিভাবে। আফটার অল দোষটা তো লোকটারই ছিল, তাই না? এরপর তারা প্রহরের গাড়ি দেখা মাত্রই উঠে সোজাসুজি বাসায় চলে আসে। যেহেতু মেহরিসের জায়গাটা তেমন একটা ঘুরে দেখেনি, তাই আজ সন্ধ্যার দিকে তারা বাড়ি থেকে বের হয়েছে আশপাশটা ঘুরে দেখার জন্য। মূলত প্রহর আর আশফিয়াও আছে সাথে। আজ মেহরিস একটা ফ্লোরাল প্রিন্সেস সাদা রঙের লং গাউন পরেছে। আসলে লং বললে হয়তো ভুল হবে, এই তো হাঁটুর একটু নিচে, অনেকটা দুবাই আবায়ার মতোই, সাথে ম্যাচিং করে সাদা হিজাব। সবসময়ের মতোই ঠোঁটে হালকা পিঙ্ক লিপ গ্লোস দিয়েছে। রাবেয়া বেগমের কাছ থেকে আশফিয়া বহু কষ্টতে পারমিশন পেয়েছে, তবে রাবেয়া বেগম তাকে দেখে নয় বরং প্রহরকে দেখে এই পারমিশন গ্রান্টেড করেছে। প্রহরকে সে বিশ্বাস করে নিজের ছেলের থেকেও বেশি। প্রহর ছোটবেলা থেকেই তার এই চাচার বাড়িতে বেশি থাকতো। বড় হওয়ার পর আগের মতো তেমন না থাকলেও দিনে একবার আসবেই। তবে পূর্ব বাড়িতে থাকলে আসে না প্রহর। যদি কখনো ভুলেও চলে আসে তো সে বাড়িতে আসে শোনার পরই সাথে সাথে চলে যায়। এর অবশ্য অনেক কারণ আছে পূর্বকে এভাবে ভয় পাওয়ার, যার মধ্যে দুটো কারণ প্রধান। এক হলো আজ থেকে প্রায় 7 বছর আগে একবার প্রহরের হাত কেটে গিয়েছিল পূর্ব, তাও আবার কোনো কারণ ছাড়াই। আরেকবার তো তাকে সোজা সুইমিং পুলের পানিতে চুবিয়ে রেখেছিল, মাথা পানিতে ডুবিয়ে রেখেছিল নিজের হাত দিয়ে। তখন বয়স কতই বা, এই তো 12 কি 13। পূর্বের একটা গেমস পছন্দ হয়ে গিয়েছিল প্রহরের, সেটার জন্যই যে কত বায়না, শেষ পর্যন্ত তার চাচি এনে সেই গেমস দিয়ে শান্ত করেছিল প্রহরকে, যা একদম সহ করতে পারেনি তার ভাই। পরের দিন তাকে একা পেয়ে সুইমিং পুলে ফেলেই চুবিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত তার চাচু আশাতে প্রাণ বেঁচে গিয়েছিল। তারপর থেকে আরও বেশি ভয় পেত পূর্বকে প্রহর, যেটা এখন পর্যন্ত বিরাজমান আছে। সময়ের সাথে সাথে এখন হয়তো একটু বেশিই হবে তার মাত্রাটা। 6 ব্রিজ যেটা আধুনিকভাবে নতুন তৈরি করা হয়েছে, স্বভাবত নতুন জিনিসের প্রতি সবার কৌতূহলটা একটু বেশি। তাই প্রহর আশফিয়া আর মেহেরিসকে এখানে নিয়ে এসেছে একটু আগেই। ওখানে দাঁড়িয়ে মেহেরিস এতক্ষণ আশেপাশে মানুষজনদের পর্যবেক্ষণ করছিল। তবে মেহেরিসের চোখ আশেপাশের মানুষগুলোর উপর সীমাবদ্ধ থাকলেও এই মুহূর্তে তার উপর দৃষ্টিবদ্ধ হয়ে আছে প্রহর। মেহেরিসকে এভাবে দেখে আজ যেন আর একটু ঘায়েল হলো ছেলেটা। সাদা রংটাতে মেয়েটাকে কোনো অপসরার ন্যায় ঠেকছে তার নিকট, পুরো যেন একটা জীবন্ত পুতুল। অথচ চারপাশে শর্ট ড্রেস পরিত হাজারো সুন্দরী তরুণী, তারপরেও যেন এই মেয়েটা ছাড়া আর কেউই নেই তার চোখের সামনে। এর মাঝেই আকস্মিক প্রহর বলে উঠল, এখানে না দাঁড়িয়ে আয় সামনে যাই। ওখানে নতুন একটা ক্যাফে উদ্বোধন হয়েছে, শুনলাম ওইখানের খাবার নাকি অনেক টেস্ট। তুমি ট্রিট দিলে আমাদের যেতে কোনো প্রবলেম নেই।
আসফিয়ার আকস্মিক এমন উত্তরে বিবৃতিকর অবস্থা তৈরি হলো সেখানে। প্রহরকে আর কিছু বলতে না দিয়ে পুনরায় আসফিয়া মেহেরিসের দিকে তাকিয়ে বলে উঠল। যাবি? প্রহর নিজ হাতের ওয়াচের দিকে তাকালো, সময়টা পরখ করে বলল। এখনো যথেষ্ট সময় আছে। তাছাড়া শুনলাম উদ্বোধন উপলক্ষে ওখানে একটা পার্টি থ্রো করা হয়েছে। নামকরা সিঙ্গারও নাকি আসবে। তাহলে চলো ওখানেই যাই। তবে আবার খাওয়াইয়ে আগের বারের মতো আমাদের ক্যাফেতে রেখেই চলে যেও না যেন, প্রহর ভাই। বুঝে শুনে নিও কিন্তু। তুই কি আমাকে ইনসাল্ট করছিস? সেইবার ভুলে মানিব্যাগ বাসায় রেখে এসেছিলাম। আর তুই তো জানিস কার্ড থেকে শুরু করে সব কিছুই তো আমার ব্যাগেই থাকে। সেটাই আনতে গিয়েছিলাম তখন। ইডিয়েট। হয়েছে, এখন মানি ব্যাগ থেকে এনে বিল পে করেছিলে নাকি রাস্তায় ভিক্ষা করে, আমরা কিভাবে জানবো সেটা? আসফিয়ার এমন কটু কথায় কিছুটা ইতস্তত হলো প্রহর। মেয়েরিসের সামনে না থাকলেও বোধহয় এখন আসফিয়ার কান মলে দিত ইচ্ছে মতো। এই মেয়েটার মুখে কিছু আটকায় না, যখন যেটা আসবে সেটাই ফ্যার করে বলে দিবে। দ্য গ্লোরাস রেস্টুরেন্ট মোটামুটি শহরের অনেক বড়সড় একটা রেস্টুরেন্ট স্থাপন করা হয়েছে কিছুদিন আগে, যেখানে এক পাশে নাইট ক্লাব, অপর পাশে রেস্টুরেন্ট। সেটার উদ্বোধন থ্রো করছে এক পার্টির মাধ্যমে। আনা হয়েছে শহরের এক নামকরা সিঙ্গার। কনসার্টের মতো করে অনুষ্ঠানের আয়োজন করছে ক্লাবে। মেহেরিস, আসফিয়া, প্রহর এসেছে এই মাত্রই সেখানে। তবে তারা ক্লাবে নয় এবং খাবার খাওয়ার উদ্দেশ্যে ঢুকেছে রেস্টুরেন্টে। পৃথিবীর বিভিন্ন দেশের খাবার পাওয়া যায় নাকি সেখানে। প্রহর তো সেটাই শুনেছিল তার বন্ধুর কাছ থেকে। প্রহর মেহেরিস আর আসফিয়ার পছন্দ মতো খাবার অর্ডার দিল। আস্তে আস্তে সেখানে লোকসংখ্যা কমে গেল। সবাই হয়তো ক্লাবে অংশগ্রহণ করেছে। এই পাশে মানুষের সংখ্যা কম থাকলেও অপর পাশে মানুষের জমজমাট পরিবেশে যাওয়া ভার। প্রহর বার কয়েক জিজ্ঞেস করেছে তারা সেখানে যেতে ইচ্ছুক কিনা, তবে না সম্মতি দিয়েছে মেহেরিস। হয়তো আসফিয়ারও কিছুটা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মেহেরিসকে একা রেখে কীভাবে যাবে, তাই সেও আর যায়নি। ওই অসময় প্রহরের এক পরিচিত ফ্রেন্ডের সাথে দেখা হলে কথা বলতে বলতে বের হয়ে যায় সেখান থেকে। আপাতত পুরো রেস্টুরেন্ট মেহেরিস, আসফিয়া আর কয়েকজন ওয়েটার ছাড়া কেউই নেই। প্রহর বের হয়ে যাওয়ার ঠিক সাথে সাথে কেউ একজন ওইখানে প্রবেশ করে। পরনে তার সবসময়ের মতো কালো হুডি, কালো জিন্স, লম্বা বলিষ্ঠ শরীরটা যেন ওভার সাইড হুডি দিয়ে আড়াল করতে ব্যস্ত লোকটি, তাও যেন সামাল দিতে হিমশিম খাচ্ছে। মুখে কালো মাস্ক, চোখ জোড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গলায় দানা মেলা ঈগল খচিত সিলভার রঙের একটা লকেট, যেটা কালো হুডির আড়ালে লুকিয়ে আছে, দেখা যাচ্ছে না। ভিতরে ঢুকেই রেস্টুরেন্টের একদম এক কোণায় গিয়ে বসলো ব্যক্তিটি। চেয়ারটিতে বসে পকেট থেকে ফোন বের করে স্ক্রলিং করে যাচ্ছিল সেটা। তবে লোকটির এমন ছদ্মবেশে থাকার পরেও যেন ওখানের ওয়েটারগুলো চিনে ফেললো তাকে অনিমেষেই। দ্রুত কাছে এসে দাঁড়িয়ে সম্মানসূচক বাক্য আওড়ালো। Sir, how are you? What don't you like to eat, sir? ওয়েটার ছেলেটির কথায় কোনো ভাবভঙ্গিমা ফুটে উঠল না লোকটির মধ্যে। মাস্কের আড়ালে ছোট্ট করে জবাব দিল, Nothing. You can go now. ওয়েটার ছেলেটি যেন আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, সহসা ত্যাগ করলো সেই স্থান। মূলত এই রেস্টুরেন্টের মালিক হলো সেই ব্যক্তিটি, যার কারণে তাকে এভাবে দেখেও চিনতে দেরি হয়নি ওয়েটার ছেলেটির। এদিকে মেহেরিস ঘুরে আছে সামনের দিকে। মেহেরিসের পাশেই বসেছে আসফিয়া, তাদের পিঠ বরাবর দূরে এক কোণায় বসে আছে লোকটি। এর মাঝেই হঠাৎ আসফিয়া খাবার খাওয়ার শেষে একটু ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, সাথে কয়েকটা সেলফিও তুলে নেবে। একা বসে রয় মেহেরিস। মিনিট 5 পর আসফিয়া ওয়াশরুম থেকে বের হয়। পুনরায় মেহেরিসের কাছে আসার জন্য পা বাড়াতেই আচানক কোনায় বসে থাকা মানবটিকে দেখে থেমে যায় তার পা দুটো। দ্রুত গতিতে হৃদস্পন্দন হতে লাগলো মেয়েটির। হ্যাঁ, সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয় বরং তার ভাই পূর্ব। নিজের ভাইকে হাজার মাইল দূরত্বেও ঠিক চিনে নেবে আসফিয়া। যে মেয়ে হেলমেটের আড়ালেও ঠিক ভাইকে খুঁজে নেয়, তার জন্য সামান্য মাস্ক কি আর ভাইয়ের পরিচয় আড়াল করতে পারবে?
অমনভাবে হুডি উঠিয়েও মুখে মাস্ক লাগানো ব্যক্তিটির পার্সোনালিটি দেখলেই তো বোঝা যায় এটা যে স্বয়ং সাহাবীর শাহান পূর্ব। কিন্তু তার ভাই এখানে করছেটা কি? মনে মনে ভাবলো এখান থেকে এখন তাকে পালাতে হবে মেহেরিশকে নিয়ে। তার ভাই যে চতুর মস্তিষ্কের মানুষ, যদি মেহেরিশকে এইভাবে তার সাথে দেখে ফেলে নিশ্চয়ই সন্দেহের চোখে দেখবে। ভাবতে কোনো রকম মুখ নিচে নামিয়ে দ্রুত বড় বড় কদম ফেলে এসে দাঁড়ালো মেহেরিশের পাশে। মেহেরিশ এখনও খাচ্ছে, যেখানে সে এত ডায়েট ফাইট করেও নিজের স্বাস্থ্য ধরে রাখতে হিমশিম খায়, সেখানে এই মেয়েটা এত খেয়েও কীভাবে এত স্লিম বুঝলো না আশফিয়া। খাওয়ার মাঝেই মেহেরিশের হাত চেপে ধরলো আশফিয়া। এক হাতে টেবিলের উপর রাখা মেহেরিশের ফোনটা তুলে অপর হাত দিয়ে মেহেরিশের হাত ধরে যেই না ওঠাতে নিবে অমনি প্রহর এসে উঁচু কণ্ঠে বলে উঠল, কিরে আশফু, তোর খাবার এত জলদি শেষ? তো মেয়েটাকে উড়াচ্ছিস কেন? খেতে দে না। প্রহরের এমন উচ্চ শব্দে বলা কথায় আশফিয়া চোখ মুখ খিচে বন্ধ করে নিল তৎক্ষণাৎ। এইবার শেষ, সব শেষ। এই ব্যাটা প্রহর যে এসে সব শেষ করে দিল বলেই তার ধারণা। এদিকে ফাঁকা রেস্টুরেন্ট। প্রহরের উচ্চ শব্দে বলা কথাগুলো বোধহয় আরেকটু হাই শব্দ তুলে কানে বাজলো পূর্বর। পূর্ব এখানে আসতে চায়নি। তন্ময় আর সাব্বির ক্লাবের সব অ্যারেঞ্জমেন্টস করেছে, সব কিছু দেখাশোনা হ্যান্ডেল তারাই করেছে। একটু আগেও তারা একসাথেই ঢুকেছিল এখানে। তবে সাব্বির আর তন্ময় ক্লাবের দিকে গেলেও পূর্ব মানুষের সরগম আর মেয়ে মানুষ দুটো থেকেই বাঁচতে এখানে এসে আশ্রয় নিয়েছিল। আকস্মিক প্রহরের কণ্ঠস্বর শুনতে পেয়ে অকস্মাৎ চোখ তুলে তাকাতেই চোখে পড়ল আশফিয়ার চোখ মুখ খিচে বন্ধ করা চেহারাটার উপর। প্রহর হেঁটে এসে আশফিয়ার সামনে দাঁড়ালো কেবলই। যেহেতু মেহেরিশের মুখ তাক করা ছিল সামনের দিকে, তাই তখনও মেহেরিশের চেহারা দেখতে পেল না পূর্ব। তবে সাদা ড্রেস পরিহিত মেয়েটাকে, মাথায় হিজাব দেখে পূর্বর মনটা যেন কিছু একটা ভেবে অস্থির হয়ে উঠল। তার চতুর মস্তিষ্ক জানান দিচ্ছে এটাই যে সেই মেয়েটা, সেই সম্পর্কে। হাতের ফোনটা অফ করে টেবিলের উপর রাখলো পূর্ব। তবে দৃষ্টি তার সেখানে স্থির। একটা বার মেয়েটার চেহারা দেখতে পারলেই বোধহয় তার অবচেতন মনটা কিছুটা স্থির পেত। এর মাঝেই আশফিয়া চোখ তুলে তাকালো প্রহরের দিকে। চোখে চোখ ইশারা করে কোনায় বসে থাকা তার ভাইকে দেখতে চাইলো আশফিয়া। প্রহর যেন বুঝলো না কোনো কিছুই, তাই তো পুনরায় একই স্বরে বলে উঠল, কি হয়েছে তোর? এইভাবে চোখ রাঙাচ্ছিস কেন? আজব। আশফিয়া মনে মনে প্রহরের গোষ্ঠী উদ্ধার করে নিল। আজ এই ব্যাটার জন্য মরবে তারা, ধরা পড়বে ভাইয়ের কাছে। কে জানে তার ভাই যে এত জায়গা থাকতে এখানে এসে হাজির হবে। তাহলে কি আসতো আশফিয়া? এমনিতেই দুপুরের বিষয়টা লুকিয়েছে আশফিয়া তার মায়ের কাছ থেকে, তাহলে হয়তো এভাবে আসতেই দিত না তার মা মেহেরিশকে নিয়ে। তার চেয়ে বড় কথা, এখন যদি কোনো মতে তার ভাই জেনে ফেলে এটাই মেহেরিশ, তাহলে কি হবে তখন? না, আর কিছু ভাবতে পারল না আশফিয়া। তখনই চলন্ত মস্তিষ্ক বলে উঠল, প্রহর ভাই, চলুন না আমরা উপাসে যাই, মানে দেখে আসি কোন সিঙ্গার এসেছে। খাওয়া তো আমাদের শেষ, তাই না? হ্যাঁ যাব, আগে ওর খাওয়া শেষ হোক। বলেই পুনরায় আশফিয়াকে অবজ্ঞা করে নিজের চেয়ার টেনে বসলো প্রহর। আশফিয়া দাঁড়িয়ে রইল ওভাবে, না তো বসার সাহস হলো আর না তো ভাইকে দেখার। চোখ পিট পিট করে আকুপাকু করতে শুরু করলো সে, মনে মনে দোয়া পড়ছে, আল্লাহ আজকে কোনো মতে বাঁচিয়ে দাও, আর কখনো এই মেয়েকে নিয়ে কোথাও বের হব না। মা যে আমাকে মেরেই ফেলবে। এর মাঝেই হঠাৎ মেহেরিশের বিষম উঠল। একবারের খাবার গিয়ে সোজা চলে গেল তালুতে। মাথাটা ভো ভো করছে, নাক মুখ কান একসাথে জ্বলে যাচ্ছে। কেসে যাচ্ছে মেয়েটা অনবরত। জলদি প্রহর পানির বোতলটা এগিয়ে দিল মেহেরিশের সম্মুখে। মেহেরিশও ঢকঢক করে পুরোটা পানি খেয়ে নিল, কোনো কথা না বলে। এরপর টিস্যু দিয়ে মুখটা মুছে চেয়ার থেকে উঠে পেছনে ঘুরতেই যেন কারো বুকটা ছ্যাদ করে উঠল। এতক্ষণ আর
চোখে এই একটা মুখ দেখার অপেক্ষাতেই ছিল হয়তো। তবে সাথে সাথে ভুরু কুচকালো কিঞ্চিত। এই মেয়ে এত রাতে আশফিয়ার সাথে এখানে কি করছে? আশফিয়া তো বলল ফ্রেন্ড, তাহলে তাদের সাথে প্রহর বা কি করছে? সন্ধ্যের তীরটা গাঢ় হলো যেন পূর্বের। কিছু একটা ভেবে উঠতে যাবে, ঠিক এমন সময় গটগটিয়ে সেখানে এসে হাজির হলো লিসা নামের মেয়েটি। পূর্ব এখানে আছে জানতে পেরেই চলে এসেছে মেয়েটি। এই মেয়েটি পূর্বের পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠা মেয়ে বলে উপাধি দিতে মন চায়। সময় নেই, যখন তখন যেখানে সেখানে হাজির হয়ে যায়। এই উটকো ঝামেলা তার খবর পায় কিভাবে, সেটাও মাঝে মাঝে বুঝে উঠতে পারে না পূর্ব। তবে এই মুহূর্তে তার চোখ দুটো লিসা নয়, বরং সামনে থাকা প্রহরের দিকে সীমাবদ্ধ, যে মেহেরিশকে পুনরায় তার বসার চেয়ারটিতে বসিয়ে একটা ঠান্ডা মিল্কশেক এনে দিয়েছে আর সেটা তাকে খেতে বলছে। প্রহর মেহেরিশের এমন অবস্থা এতটাই বিভোর হয়ে পড়েছে যে না তো আশফিয়ার কথা শুনছে আর না তাদের ঠিক পেছনে থাকা মানুষের চেহারা দেখছে। তাহলে হয়তো ছেলেটা আশফিয়ার আগেই এখান থেকে পালাতো, হয়তো এখানেই ঢুকতো না। লিসা এসে বসলো ঠিক পূর্বের অপোজিটে থাকা চেয়ারটিতে। পূর্বর চোখ দুটো তখনও অনড়। পূর্ব চোখের ইশারায় ধরে লিসা নামের মেয়েটি তাকালো সেখানে, দেখলো প্রহর আর আশফিয়াকে। এদের দুজনকেই চেনে লিসা। মূলত পূর্বের সম্পর্কে সবকিছুই এক প্রকার মুখস্থ তার। পূর্বর কী পছন্দ অপছন্দ সব সম্পর্কে অবগত লিসা। আজকাল থেকে নয়, বরং 5টা বছর ধরে যে লোকটার প্রতি দুর্বল সে, প্রচণ্ড রকম দুর্বলতা তার শুধুমাত্রই এই লোকটার প্রতি। তোমার বোন আর কাজের না ওরা? লিসার স্বাভাবিক ভঙ্গিমায় কথা বলার ধরন পূর্ব এতেও চোখ ফিরালো না সেখান হতে। প্রহরকে মেহেরিশের এভাবে কাছে আসাতে কেন জানি না তার অবচেতন মনটা কিছুতেই শান্তি পাচ্ছে না। মন চাচ্ছে সব কিছু ভেঙে গুঁড়িয়ে ফেলতে। এখন এটা তার কেন মনে হচ্ছে সেটা সেও বুঝতে পারছে না। এর মাঝে পুনরায় লিসা বলে উঠল, হু ইজ শি? ইন হোয়াট ড্রেস? তোমার কাজিনের জিএফ? লিসার আচানক এমন কথায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পূর্ব। বরাবর বসা লিসার চেয়ারটিতে সজোরে এক লাথি বসালো। মেহেরিশ কেবলই মিল্কশেকটায় এক চুমুক বসিয়েছিল। এমন সময় কিছু শব্দ পেয়ে সে সহ বাকি দুজন তাকালো সেখানে। পূর্ব দাঁড়ানো অবস্থায় দেখে চিনতে দেরি হলো না প্রহরের। আচানক এখানে পূর্বকে দেখে বিস্মিত নজরে চেয়ে রইল প্রহর। ছেলেটা ভিতরে ভয় পেলেও মুখের আদর স্বাভাবিক রাখার যথেষ্ট চেষ্টা করে চালিয়ে গেল। পছন্দের নারীর সামনে এভাবে ভয় পেলে তো চলবে না। নিজেকে পড়ে যাওয়ার আগে চেয়ার থেকে উঠে দাঁড়ালো লিসা। হঠাৎ পূর্বের এমন রেগে যাওয়ার কারণ খুঁজে পেল না মেয়েটা। এবার তো সে টাচও করেনি, তাহলে এভাবে রাখলো কেন? এদিকে পূর্বকে এভাবে রাখতে দেখে মেরিশ কিছুটা অবাক হলো। এই লোকটা হঠাৎ এমন করলো কেন? আর এভাবে ছেলে হয়েও রেস্টুরেন্টের ভিতর মাস্ক পরে আছে কেন? আজব, বিদেশের মাটিতে আসলেই সব কিছু কেমন অদ্ভুত। এদিকে পূর্ব আচানক এসে দাঁড়ালো আশফিয়ার আর প্রহরের সম্মুখে। পূর্বকে এভাবে রাগান্বিত অবস্থায় দেখতে আশফিয়ার মুখ থেকে ঘাম ঝরছে। এবার প্রহর বুঝতে পারলো আশফিয়া তাকে এতক্ষণ কি ইশারা করে দেখাচ্ছিল। ইস, কেন আগে খেয়াল করলো না সে? পূর্ব সেখানে এসে কাউকে কিছু না বলে হঠাৎ মেহেরিশের হাত থেকে মিল্কশেকের গ্লাসটা নিয়ে সজোরে ছুঁড়ে ফেললো ফ্লোরে। সাথে সাথে কাঁচ ভাঙার বিকট শব্দে হকচকালো সবাই। ভরকালো মেহেরিশ হঠাৎ তেতে উঠে দাঁড়ালো বসা থেকে। চেঁচিয়ে কিছু বলতে যাবে তার আগেই মেহেরিশের কাছে এসে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল, Everything get lost from here in just 5 seconds. এতটাই চেঁচিয়ে বলেছে যে সবাই কেঁপে উঠল পুরো দমে। দাঁড়িয়ে থাকা ওয়েটারগুলো হনহনিয়ে মুহূর্তে বের হয়ে গেল সেখান থেকে। অপহর, আশফিয়া আর লিসা সেখানেই ঠায় দাঁড়িয়ে পরপর পুনরায় চেঁচিয়ে পড়ল, I sent everyone get lost from here right now. Damn it. কেঁপে উঠল আশফিয়া। লিসা এসে দাঁড়ালো পূর্বর সামনে, আদরে কণ্ঠে বলে উঠল, বেবি, হোয়াট হ্যাপেন্ড? হোয়াই আর ইউ বিং সো রুড? তবে এই মুহূর্তে লিসার এমন আদরে কণ্ঠস্বর বিষাক্ত ঠেকল পূর্বের নিকট। লিসার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, I sent every fucking of
পিল গেট লস্ট ফ্রম হেয়ার। চোখের সামনে থেকে যেতে বলছি আমি, ইন জাস্ট 3 সিঙ্গেল সেকেন্ড। লিসা দমে গেল, আর কিছু বলার সাহস পেল না, বের হয়ে গেল সেখান থেকে। এদিকে মেহেরিশ হতবাক, হঠাৎ করে এভাবে এই লোকটা রাগতে দেখে সব কিছু তার মাথার উপর দিয়ে গেল। এই লোক এভাবে রাগ দেখাচ্ছে কেন? আর উনিই বা কে, যাকে সবাই এত ভয় পাচ্ছে? আসফিয়া বরকালো, সাথে প্রহরও। আসফিয়া মেহেরিশের হাত টেনে ধরল সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এক পা বাড়াতে পুনরায় শুনতে পেল তার ভাইয়ের কড়া গলায় বলা সেই চিরচিত্ত শব্দ, এক্সপ্রেট হার। এবার ভরকালো আসফিয়া আর প্রহর। মনে মনে ঠিক এই ভয়টাই পাচ্ছিল এতক্ষণ যাবৎ। কাপা কাপা কণ্ঠে আসফিয়া শুধালো, ভাই আসলে ও 2 সেকেন্ড ইজ ওভার। আসফিয়া, আমাকে রাগাস না, আউট। আসফিয়ার আর ধরে রাখার ক্ষমতা হলো না মেহেরিশের হাতখানা, ছেড়ে চলে গেল রুমের বাইরে। সাথে চলে গেল প্রহর, রয়ে গেল মেহেরিশ। মেহেরিশ আসফিয়ার পেছন পেছন যেতে পা বাড়াতেই, উদ্যত হতেই আচানক কেউ তার হাত চেপে ধরল পেছন থেকে। দুপাশে দুরকম পরিবেশ, এক পাশ থেকে বোঝা যায় আরেক পাশের পরিবেশ বিরূপ প্রতিকূলতা। এদিকে যেমন মানুষের কোলাহল, জাঁকজমকপূর্ণ লাইটিং, গানের সরগম, অন্যদিকে ঠিক ততটাই উত্তাপ সমুদ্রের গর্জনের মতো নিস্তব্ধতা। তখন আচানক মেহেরিশের হাত এভাবে পেছন থেকে ধরে ফেলার দরুন মেয়েটা কিছুটা হচকচালো। এই লোকটা কে? আর তার কাছেই বা কিভাবে আসফিয়া একা রেখে চলে যেতে পারলো তাকে? মাথায় এমন প্রশ্নরা আঁকিবুকি করতে থাকলেও হাতের ব্যথায় কুকড়ে উঠল তৎক্ষণাৎ মেয়েটা। লোকটা তার হাতটা স্বাভাবিকের ন্যায় নয়, বরং এত জোরেই চেপে ধরে আছে যে ভেতরে হাড়গুলো বোধহয় ভেঙে গুঁড়ে যাওয়ার উপক্রম। নরম তুলতুলে হাতটা চোখের সামনে ধরলে বোধহয় উপরের দাগ থেকে দেখে নিশ্চিত হওয়া যেত ক্ষতর তীব্রতা সম্পর্কে। চোখ বন্ধ করে শ্বাস নিল মেহেরিশ। এর আগে কখনোই তাকে কোনো ছেলে এভাবে স্পর্শ করেনি। সাথে সাথে ঘুরে নিজের অপর হাত দিয়ে পূর্বকে ধরে থাকা হাতটার উপর বল প্রয়োগ করে ছাড়ানোর চেষ্টা করে বলল, আরে কি আশ্চর্য, আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমার হাত, ছাড়ুন বলছি। আজব। একাধারে কথাগুলো বলেই মেহেরিশ পূর্বর কাছ থেকে তার হাতটা ছাড়ানোর চেষ্টা করে গেল অনবরত। দেখুন, আমার হাত ছাড়ুন। আর আপনি কে? হ্যাঁ, এভাবে চেনা নেই জানা নেই একটা মেয়ের হাত ধরে রেখেছেন কেন? বলেই পুনরায় নিজের হাতখানা ছাড়ানোর প্রয়াস চালিয়ে গেল, তবে ফলাফল শূন্য। তার মতো এমন চুনোপুটির শরীরের মেয়ে কি পারবে এমন বলিষ্ঠবান ছেলের হাত সরাতে? অন্যদিকে মেহেরিশের কাছে এমন মনে হচ্ছে সে কোনো মানুষের শরীর ছোটানোর চেষ্টা নয়, বরং কোনো পাথরের উপর আঘাত আনতে চেষ্টা করছে, যার ফলস্বরূপ নিজের হাতে উল্টো ব্যথা পাচ্ছে মেয়েটা। এত শক্ত কারো হাত হয়? হয়তো হয়, সে তো আগে ছেলেদের হাত ধরে দেখেনি, জানবে কিভাবে? মেহেরিশকে নিজের হাত ছাড়াতে এভাবে মুচড়ে করতে দেখে বোধহয় লোকটার কিছুটা মায়া হলো, ছেড়ে দিল হাতটা। আচানক হাত ছাড়া পেতে মেহেরিশ নিজের নরম তুলতুলে হাতটা সামনে আনতে চোখের সামনে ভেসে উঠল হাতের করুণ দশা। লোকটা যেভাবে তার হাতটা ধরেছিল ঠিক সেভাবেই আঙুলের ছাপগুলো স্পষ্ট বসে আছে সেখানে, লাল হয়ে। জায়গাটা যেন ব্যথায় জ্বলে যাচ্ছে, ফুঁসে উঠছে মেয়েটা, রাগে যেন ফেটে পড়ছে শরীর। আসফিয়াকে তো সে পরে দেখে নেবে, আপাতত এই বজ্জাত লোকটাকে ইচ্ছে মতো কথা শোনাতে মন চাচ্ছে তার। তবে মেহেরিশ এতক্ষণ ভালো মতো খেয়াল না করলেও কিছু বলার জন্য অগ্রসর হতেই লোকটির চোখে চোখ পড়তেই থেমে গেল মেয়েটা। লোকটির চোখ দুটো কেমন যেন নেশালো, ঘোর লাগা। পূর্বর চেহারা তখনও কালো মাস্কের আড়ালে লুকায়িত। একবার মেয়েটা খেয়ে হারিয়ে এই পুরুষটার পুরো মুখ দেখার ইচ্ছা পোষণ করলো অন্তরে। আচ্ছা, যার চোখ এমন সে পুরুষটা পুরোপুরি দেখতে কেমন হতে পারে? ছেলেদের চোখ বুঝি এত সুন্দর হয়? তবে এভাবে তাকিয়ে থাকতে থাকতে মেহেরিশের মনে পড়ল এই চোখ দুটোর মালিককে সে আরেকবার দেখেছে। হ্যাঁ, আজ সকালেই তো দেখেছে মেহেরিশ। সকালে এই লোকটাই তো বাইক দিয়ে তার ফোনটা ভেঙেছে, আর তাকেও তো মারতে যাচ্ছিল।
আর এখন কি না সোজা আবার তার হাত ধরে রেখেছে। ভার্সিটির বড় ভাই বলে যা খুশি তাই করবে। আশফিয়া ভয় পেয়ে কি হবে? মেহেরিস এমন ছ্যাঁচড়া ছেলেদের ভয় পায় না। তবে কোথাও যেন মেহেরিসের মনে মনে সাহস সঞ্চয় করেও কুলোতে পারছে না। চেয়েও মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না মেয়েটার। তাই কোনো কিছু বলার থেকে এখন এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয় মনে হলো তার নিকট। ভেবে পুনরায় পা বাড়াতে নিলেই শুনতে পেল এক গম্ভীর কণ্ঠস্বর। ডোন্ট মুভ। না চাইতেই থেমে গেল মেহেরিস, তবে পেছন ঘুরল না। লোকটা বোধহয় এভাবেই দাঁড়িয়ে রইল। এর মাঝেই পুনরায় ভেসে উঠল একইভাবে বলা আওয়াজ। টার্ন অ্যারাউন্ড। মেহেরিসকে এভাবে আদেশ করতে দেখে মেহেরিস কিছুটা ভরকালো। এই ব্যাটায় কোন অধিকারে তাকে এভাবে আদেশ করছে? আর সেই বা শুনবে কেন? সে কি বাধ্য নাকি? তাই তো দাঁড়িয়ে রইল ওভাবে। পুরো পরক্ষণে আবারও ভাবলো এখানে থাকবে না মেহেরিস। গা ছাড়া ভাব নিয়ে যেই না পা বাড়াতে উদ্যত হবে, আচানক পুনরায় কেউ হাত ধরে হ্যাচকা টানে ঘুরিয়ে নিল নিজের সম্মুখে মেহেরিসকে। হকচকালো মেহেরিস পুরোপুরি। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে পড়ে যেতে যেতেও নিজেকে ঠিক সামলেও নিল পড়া থেকে। হু আর ইউ? নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়াতে কর্ণকুহর হলো এমন তীক্ষ্ণ কথাটা, যার আগামাথা কিছুই বুঝলো না মেহেরিস। তাকে এভাবে জোর খাটিয়ে এখানে হাত ধরে আটকে রেখে এখন বলছে সে কে? চেনেই না যেহেতু, তাহলে তাকে এখানে এভাবে আটকে রাখলো কেন? কিছুটা তেতে উঠলো মেহেরিস। কণ্ঠে রুক্ষতা এনে জবাবে বলল। মানে? কিছুক্ষণ নীরবতা, চারপাশে নিস্তব্ধতা অগ্রাহ্য করে একটা সময় বলে উঠল। কে তুমি? চোখ দুটো এখনো তাক করা মেহেরিসের ওপর, যেন বহু পরিচিত কেউ অনেক দিন পর পুনরায় কাছ থেকে দেখতে পাওয়ার প্রয়াস মেটাচ্ছে। মানুষ, চোখ নেই, দেখতে পাচ্ছেন না? মেহেরিসের থেকে এমন তেরা জবাবে কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো পূর্ব। মেয়েটাকে দেখে যতটা নরম আর ভোলাপালা মনে হয়, মোটেও তেমনটা লাগলো না তার নিকট। তবে মাস্কে আবৃত থাকা গম্ভীর মুখভঙ্গির পর্যবেক্ষণ করতে পারল না মেয়েটি, যার চোখ দুটো কেমন যেন নজরে দেখছে তাকে। এতে কিছুটা হাঁসফাঁস লাগা শুরু করলো মেহেরিসের। এর মাঝেই পুনরায় শুনতে পেল। বাংলাদেশি? না, উগান্ডা। মনে মনে এসব কথা বললেও মুখে পড়ল। জি। নাম কি? জি। নাম নেই? নাম কি? সুহাইরা। কপালে ভাঁজ পড়ল পূর্বের। কিছু একটা মনে করার চেষ্টা করে পুনরায় দুই ভুরু প্রসারিত করে তাকালো মেহেরিসের দিকে। মেয়েটা এখন এক হাত দিয়ে অপর হাত জ্বলে যাচ্ছে, হয়তো ব্যথা হচ্ছে। তবে এতেও যেন তার কিচ্ছু আসলো গেল না। ভেতরটা যেন কেন যেন অস্বস্তি কাজ করছে। কিছু একটা মেনে নিয়েও যেন নিতে পারছে না সে। মন বলছে এক, তো মস্তিষ্ক বলছে অন্য কথা। পরক্ষণে নিজের ধারণাকে পুরোপুরি শিওর করার জন্য পুনরায় প্রশ্ন ছুঁড়ে মারল। আসফিয়া কি হয় তোমার? মেহেরিস বুঝলো না এই লোকের আচানক এত প্রশ্ন জিজ্ঞেস করার মানে। এসব জেনে এই লোকের লাভ কে সেটাও বোধগম্য হলো না তার। কেন জানি না এই মুহূর্তে কিছুটা ভয় লাগা শুরু করলো মেহেরিসের। লোকটাকে এভাবে সবার ভয় পাওয়াটা মোটেও যে ভালো লক্ষণ নয়। সেই লোকের কাছে কিভাবে তার বোন একা রেখে চলে যেতে পারলো তা ভাবতেই কান্না পাচ্ছে মেয়েটার। আজ বাড়িতে গেলেই খালামণির কাছে নালিশ করবে সে। এই মেয়ে, কথা শুনতে পাওনি? কিছু জিজ্ঞেস করেছিল না? আসফিয়ার সাথে সে সম্পর্ক তোমার? এক প্রকার চেঁচিয়ে বলে উঠল পূর্ব উক্ত কথাটি, যা শুনে কিছুটা কেঁপে উঠল মেহেরিস। জবাবে বলল। জি, আমার ভাই, ওখানে ঝামেলা হয়েছে, তোকে লাগবে, কাম ইমিডিয়েটলি। পুরো কথাটা শেষ করার আগেই ওখানে হুড়মুড়িয়ে প্রবেশ করে সাব্বির আর তন্ময়। ভেতরে ঢুকতে ঢুকতে পূর্বের উদ্দেশ্যে ছুড়ল কথাগুলো। মেহেরিস থেমে গেল মাঝপথে। মূলত আশফিয়া আর প্রহর মিলে তখন সাব্বির আর তন্ময়কে খুঁজে বের করে, কারণ এই মুহূর্তে পূর্বর কাছ থেকে মেহেরিসকে আলাদা করার জন্য এদের দুইজনের থেকে বেস্ট অপশন আর কিছু আছে বলে মনে হলো না আশফিয়ার। তবে ঝামেলাটা সত্যি হয়েছে, যেটা তারা দুজনেই সামাল দিতে পারত। কিন্তু
কিন্তু আশফিয়ার কথা রাখতে মূলত মিথ্যা বলে এখানে আসে তাদের। পূর্বর ছোট বোন হওয়ায় সুবাদে তাকে বেশ ভালো করে চেনে সাব্বির আর তন্ময়। তবে ওরা কারণ জানতে চাইলে আশফিয়া তাড়াহুড়োয় বলেছিল তার ফ্রেন্ডকে নাকি পূর্ব রুমে আটকে রেখেছে, যা শুনে বিশ্বাসও হয়ে গিয়েছিল তাদের, কারণ তারা তাদের বন্ধু পূর্বর কার্যকলাপ সম্পর্কে অবগত। বিনা কারণে মন যা চায় তাই করে বসে তাদের ফ্রেন্ড। এর জন্যই তো একবার লুকিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে পর্যন্ত গিয়েছিল সাব্বির আর তন্ময়। সেই যে কি কাণ্ড, বাড়িতে এসে তন্ময় বেঁচে গেলেও সেদিন সাব্বির বাঁচতে পারেনি তার হাত থেকে। সাব্বির এখনও মনে পড়ে প্রবল ঝড়ের মধ্যে ছাদের উপর তাকে পুরো রাত আটকে রেখেছিল তার এই বন্ধু। সেদিন থেকে কানে ধরেছে সাব্বির জীবনেও যেচে পড়ে কারো উপকার করতে যাবে না, তাই আজ পর্যন্ত আর এমন বড় ভুল করেনি সে। এদিকে এই সুযোগে মেহেরিশ দিল এক দৌড়িয়ে সোজা সদর দরজা পেরিয়ে বাইরে চলে গেল মেয়েটা। বাইরে যেতে আশফিয়ার প্রহরকে চোখে পড়ল, রাগে ফেটে উঠে বলল, তুই কিভাবে আমাকে ওই লোকটার কাছে এভাবে একা ফেলে চলে আসতে পারলি? আর প্রহর ভাই, আপনি কিভাবে পারলেন এটা বলেন? আহা বোন, আমার রাগ করিস না, বাসায় গিয়ে এসব ব্যাপারে কথা হবে। এখন বল তো, তোকে কি কিছু জিজ্ঞেস করেছে ভাই? এভাবে ভাই বলছিস মনে হয়েছে তোর আপন মায়ের পেটের ভাই। ব্যাটা বজ্জাত, দেখ আমার হাতের কি অবস্থা করেছে। হাত নাকি লোহা, এত জোরে কেউ ধরে? এই ব্যাটার মাথায় সমস্যা নাকি রে? ওই দিন সোজা আমাকে আরেকটু হলে উপরে পাঠাতো, আর আজ এভাবে হুটহাট হাত চেপে ধরলো। আর কিছু জিজ্ঞেস করে নাই? জহুরি নজরে তাকালো মেহেরিশ আশফিয়ার দিকে। মেয়েটা তাকে নিজের হাত দেখানোর কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে উল্টো তার বোনকে এভাবে জেরা করতে দেখে পুনরায় পড়ল, আমাকে জিজ্ঞেস করছিস তোর সাথে আমার কি সম্পর্ক? মাথায় যেন বাজ পড়লো আশফিয়ার, বুকটা ধরফর করছে, মনে হচ্ছে লাফিয়ে বেরিয়ে আসবে, নয়তো সেন্সলেস হয়ে হবে মেয়েটা। তবুও শুষ্ক গলায় ঢোক গিলে পুনরায় জিজ্ঞেস করলো, তো তুই কি বলেছিস? আরে কিছু বলার আগেই তো দুটো ছেলে ঢুকলো, আর আমি দৌড়িয়ে বের হলাম ওখান থেকে। আচ্ছা, ওখানে সব ছেলেরাই কি এমন অ্যাবনর্মাল রে? স্বস্তির নিঃশ্বাস ফেললো আশফিয়া। আল্লাহ আজ তাকে ঢের বাঁচিয়েছে। বাড়িতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিবে সে। আর ভুলেও ওই মেয়েকে নিয়ে কোথাও বের হবে না আশফিয়া। মনে মনে কান ধরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিল। সবার কথা জানি না, তবে ভাইয়া একটু একটু নয়, পুরোটাই অ্যাবনর্মাল অ্যান্ড ডেঞ্জারাস। বাদ দে, আয় বাড়ি যাই। প্রহর, যাই, জলদি আসেন, বাসায় যেতে হবে। দেরি হয়ে গেছে অলরেডি। ক্লাবের উদ্বোধনে আনা হয়েছে শহরের নামকরা এক মেয়ে সিঙ্গার। ইংলিশ গানের তালে তালে ডান্স করছে মেয়ে ছেলে উভয়ে। তবে এর মাঝে কিছু সংখ্যক ছেলে পুরো ড্রাঙ্ক হয়ে মেয়েদের সঙ্গে আপত্তিকর মুহূর্ত করার ফলেই বাধে বিপত্তি। বাধা দেয় তন্ময় আর সাব্বির। যেহেতু আজ নতুন উদ্বোধন করা, তাই তেমন একটা সিকিউরিটি মেনটেন করা হয়নি বাইরে, যার ফলে সবাই ঢুকে পড়েছে বিনা বাধায়। ছেলেগুলোকে চেনে সাব্বির আর তন্ময়, রিজবিদের পুলে ওরা। তবে হয়তো জানে না রেস্টুরেন্টের ওনার সম্পর্কে। জানলেও হয়তো বা এখানে এসে এমন সিন ক্রিয়েট করতে সাহস করতো না বলেই তাদের ধারণা সাব্বির আর তন্ময় ধরে নিয়ে এসেছে ছেলেগুলোকে স্টোর রুমে। নেশায় এতটাই বুধ হয়ে আছে যে ব্যালেন্স রেখে দাঁড়াতেও হিমশিম খাচ্ছে ছেলেগুলো। প্রায় 3 থেকে 4 জন হবে। হঠাৎ তাদের এভাবে ধরে আনার ফলে ক্ষেপে ওঠে তৎক্ষণাৎ। Hey, how dare you bring us like this? Oi, we'll dance now. Let us dance. হেলে দুলে কথাগুলো বলে সাব্বিরের উদ্দেশ্যে হাত বাড়াতে আচানক সেই হাতে মুচড়ে ধরে পূর্ব। আকস্মিক এমন হওয়াতে ছেলেটা হকচকালো, ব্যথায় চেঁচিয়ে উঠল। পূর্বের মুখে তখনও কালো কাপড়ে আবৃত সেই মাস্ক, যাতে ছেলেগুলো বোধহয় চিনল না তাদের সামনে ঠিক কার অস্তিত্ব সেই সম্পর্কে। তাই তো এর মাঝে আরেকজন ছেলে এসে তেতে উঠল পূর্বের উপর, রেগে হিসিয়ে পড়ল। Your birthday, do you have any idea about us? Whose police idea? Whose people we are? আমাদের গায়ে হাত তোলার সাহস কিভাবে হলো?
বলেই সোজা পূর্বর হুডির কলার চেপে ধরল ছেলেটি। বয়স কতই বা হবে, এই তো 26 কি 27 বছরের ইয়াং যুবক। মনে মনে হাসলো সাব্বির আর তন্ময়। সাব্বির একটা সময় তন্ময়কে ইশারা করে বলল, এই শালাই আজকে গেছে। বেশ। সাব্বিরের কথাটা শেষ হওয়ার আগে বিকট কিছু শব্দের সামনে তাকানো মাত্রই দেখা যায় একটু আগে সেই ছেলেটা দু হাতে মাথা চেপে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। পূর্বর হাতে একটি লোহার চেয়ার, হয়তো সেটা দিয়েই সরাসরি মাথায় আঘাত এনেছে তার বন্ধু। মুহূর্তেই সাদা ফ্লোরটা লাল রঙা তরলে ছেয়ে গেল, যা দেখে সাথে সাথে তিনজন ভয়ে ঢুক গিলল। এক হাতে চেয়ার আর অপর হাতে টেনে খুলে ফেললো মুখের মাস্কটা। মুহূর্তে ভেসে উঠল অতি সুদর্শন অথচ হিংস্র এক পরিচিত মুখ অবয়ব। ভয়ে তাদের অন্তরাত্মাটাও বোধহয় শুকিয়ে গেল। সুযোগ বুঝে বাকি তিনজন দিল ভোতর, অথচ নিজের বন্ধুকে এভাবে রেখে এমন যেন আগে নিজের প্রাণ বাঁচাচ্ছে তারা। অন্যদিকে পড়ে থাকা ছেলেটা ফ্লোরে গড়াগড়ি করছে মাথা চেপে ধরে। পূর্বর হাতে এখনো সেই লোহার বসার চেয়ারটি। সাব্বির আর তন্ময় কিছুটা ভয় পেয়ে গেল। ছেলেটার অবস্থা গুরুতর, যদি কিছু হয়ে যায় তাহলে তো তাদের উপরই পড়বে সব ঝামেলা। তবে সবার আগে এখন পূর্বকে এখান থেকে সরাতে হবে। হাতের চেয়ারটা এখনো থাকার মানে ব্যাটার রাগ এখনো কমেনি। যদি আরেকটা বাড়ি মারে বসে তাহলে তো মুহূর্তে প্রাণ হারাবে ছেলেটা। তোকে বলেছিলাম আমরা হ্যান্ডেল করতে পারবো, বেশি বুঝে সবসময় কি দরকার ছিল ওকে কানে আনার। সাব্বিরকে উদ্দেশ্য করে কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল তন্ময়। এতে সাব্বির বড় বড় চোখে তন্ময়ের দিকে তাকিয়ে একই কণ্ঠে বলল, বেটা আমি কি জানতাম ওই শালায় সোজা ওর কলার চেপে ধরবো। কি করবি এখন? কি আর করবো, সবসময় যা করি চুপচাপ থাকা। বলেই সাব্বির তন্ময় একে অপরের দিকে চোখাচোখি করলো। এর মধ্যেই হাতের চেয়ারটা হাত থেকে ছেড়ে নিচে রাখলো পূর্ব। অতঃপর উক্ত চেয়ারে আচানক বসে এক পা দিয়ে ফ্লোরে পড়ে ধাপড়াতে থাকা ছেলেটার কাঁধের দিকে নিজের পা দিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন কোনো মানুষ নয় বরং গৃহপালিত কোনো পশু বা বনের নিকৃষ্ট কোনো প্রাণী শুয়ে আছে তার পায়ের কাছে। চোখ মুখ স্বাভাবিক। অতঃপর মুখ দিয়ে বিরক্তিসূচক চ জাতীয় শব্দ উচ্চারণ করলো পূর্ব, যেন এই ছেলে এভাবে চেঁচিয়ে কান্না করাটা খুব বিরক্তিকর লাগছে তার নিকট। বড্ড বড় ভুল করে ফেলেছিস তুই আজ। দুনিয়ার এত মানুষ থাকতে তোর আমার সাথে লাগতে হলো, তাও কি না সোজা আমার বুকে হাত দিয়েছিস। আমাকে কেউ টাচ করার সহ্য করে না আমার। ইভেন আমি তো দূরের কথা, আমার ব্যবহারের জিনিসপত্র যদি কেউ ছোঁয়া তো দূরের কথা, নজরে দেয়, তখন তার চোখ দুটো উপড়ে ফেলাটাও ফরজ হয়ে যায় আমার জন্য। তুই কিনা সোজা এসে আমার কলার চেপে ধরলি। এরপর চুপ থেকে আকস্মিক সাব্বিরকে ডেকে পড়ল, এই সাব্বির বলতো একে এখন কি করা যায়? এই মা রে, কি এখানে এভাবে বন্দি করে রাখবি নাকি এর কষ্টটা কিছুটা কমিয়ে দিবি? কোনটা করলে ভালো হয় বলতো? বল বল বল। সাব্বির ঢোক গিলল। যদিও এর আগেও পূর্বর সাথে এমন বহু কাজে জড়িত ছিল সে, তবে এই মুহূর্তে ছেলেটার মাথার অবস্থা আর চারোপাশের রক্তাক্ত ছড়াছড়ি দেখে পেট থেকে খাবার উগলে আসতে চাচ্ছে তার। বাল, কিছুই বলছিস না কেন? জবান কি বন্ধ হয়ে গেছে তোর? না ভাই, তুই যা মন চাই কর, তোর ইচ্ছা। তো তোরে জিজ্ঞাসা করছি কেন? আচ্ছা বাদ দে, ওর কষ্টটাই কমে দেয়। আমি অনেক দরদ মানুষ, বুঝছিস? তোর এভাবে কান্নার শব্দ আমার খুব কষ্ট দিচ্ছে। নে, তোর কষ্টটা একেবারের জন্য বন্ধ করে দেয়। বলেই আচানক চেয়ার থেকে উঠে পুনরায় সেই চেয়ার দিয়ে একের পর এক এলোপাথারি মাথায় আঘাত করতে লাগলো পূর্ব। একটা সময় কান্নার শব্দ বন্ধ হয়ে গেলেও তার এভাবে আঘাত করা আর থামলো না। সাব্বির আর তন্ময় যেন নিজের চোখের সামনে তাদের চিরপরিচিত বন্ধু নয় বরং হিংস্রত্বক কোনো বনের জানোয়ারকে দেখছে। ভয়ে তাদের শরীর এতটাই অসাড় হয়ে উঠেছে যে পূর্বকে ভালো থামানোর কথাটা পর্যন্ত
মাথায় আনতে পারছে না তারা। সময় বহমান। সেদিনের পর মাঝখানে কেটে গেছে বেশ কয়েকদিন। আসফিয়ার কথা রেখেছে আর মেহেরিশকে নিয়ে বের হয়নি মেয়েটা। শুধু সময় মতো করে কলেজ গিয়েছে আর আসার সময় চলে এসেছে। এছাড়া আর কোথাও যায়নি আসফিয়া নিজেও। বলা যায় না, যদি রাস্তায় তার ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তো সেই ভয়েই সব সময় তটস্থ থাকে মেয়েটা। আজ সানডে, কলেজ অফ থাকার কারণে সারাদিন রুমেই ছিল মেহেরিশ। এই কদিনে আসফিয়ার দাদার সাথে বেশ ভাব জমে গেছে মেহেরিশের। লোকটা বয়স্ক হলেও যথেষ্ট স্ট্রং আর খুব ফানি। মেহেরিশকে ছোট বউ বলে সম্বোধন করেন তিনি। প্রহরও দিনে অন্তত একবার এসে দেখা করে গেছে মেহেরিশের সাথে। মেহেরিশ বসে আছে বারান্দায়। মাকে আর আজকাল বেশি মনে পড়ে না তার। মনে পড়তে দেয় না তার খালামণি। এত আদর যত্নে মেয়েটাকে আগলে রাখেন যে মায়ের কথাও মাঝে মাঝে ভুলতে বসে মেহেরিশ। ছোটবেলায় যখন দেশে যেতেন তখনও তিনি মেহেরিশকে এভাবেই আদর করতেন সারাবেলা। তার মা যদি বকা দিতেন তো তিনি উল্টো তার মাকে বকে দিতেন। বাড়িটা ইতিমধ্যে ভালো করে ঘুরে দেখা হয়ে গেছে তার। তবে সবার সাথে সম্পর্কের উন্নতি হলেও উন্নতি হয়নি অডির সাথে। অডি তাকে দেখলে কেমন জহুরি নজরে চেয়ে থাকে। এমনিতেই কালো বিড়াল, তার উপর আবার এভাবে তাকিয়ে থাকার দরুন মেহেরিশের ভয়টা এখনো আগের জায়গায় আছে অডির প্রতি। কমেনি এক চুলো। তার সামনেই আসফিয়া সহ বাকি সবার কাছে যায় অডি। নিজের জিভ দিয়ে চেটে দেয় সবার গাল। রাবেয়া বেগম পছন্দ করেন না অডিকে। শুধুমাত্রই আসফিয়ার জন্য এই বাড়িতে অ্যালাউ করেন। তার ছোট আব্বু মানে রাবেয়া বেগমের হাজবেন্ড ব্যবসার কাজে নানান দেশে যেতে হয় তাকে। বাড়ি থেকে বাইরেই বেশি থাকে। সপ্তাহে 2-1 বার আসে বাড়িতে। সবার কথা মনে পড়তেই মেহেরিশের আচানক একটা মানুষের কথা ভেসে উঠল অন্তরস্থলে। মনে পড়ে গেল আজ থেকে 8 বছর আগের সেই স্মৃতি। পূর্ব ভাইকে সে এ বাড়িতে দেখেনি, আর না তো তার সম্পর্কে কোনো কথা বলে কেউ। মেহেরিশ কয়েকবার পূর্বর সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আসফিয়াকে, তবে বরাবরের মতোই আসফিয়া তার কথা ইগনোর করে গেছে। সবাই কেন এই লোকটাকে এড়িয়ে যায় বুঝতে পারল না মেহেরিশ। এত বড় বাড়ি থাকতেও নাকি সে বাড়িতে থাকে না। তখনই মনে পড়ে আজ থেকে ঠিক 8 বছর আগের কথা। মেহেরিশ শুধু একবার দেখেছিল পূর্বকে, ছোট থাকতে। অনেক শুনেছে মায়ের মুখে আর তার বড় বোন মুনতাহার মুখে। পূর্ব নাকি দেখতে বেশ সুন্দর আর হ্যান্ডসাম। মুনতাহা আপু তো দেখেছিল পূর্বকে, কিন্তু শত চেষ্টা করেও সে একবারের জন্য দেখতে পারেনি তার ভাইকে। দেখবে কিভাবে? জ্ঞান হওয়ার পরে তো একবারও গিয়েছিল তাদের বাড়িতে। তখন মেহেরিশের বয়স কেমন ছিল? হয়তো এই তো 10 বছর। মেহেরিশের এখনো মনে আছে সেই দৃশ্যগুলো। সেদিন স্কুলে ছিল মেহেরিশ, যেদিন তার খালামণি পূর্ব ভাইকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল। তার খালামণিরা তাদের বাড়িতে যাওয়ার পর আসফিয়া আর সে একসাথেই খেলা করত। পূর্বর রুম দেয়া হয়েছিল একদম কোনায়। রুম থেকে বের হতো না পূর্ব, আর না তো কারোর সাথে কথা বলতো। তার বোন নাকি লুকিয়ে দেখেছিল পূর্বকে। আপুর কথা শুনে মনের কোণে লোভ জেগেছিল মেহেরিশের। বোনের কথা মতো সেও একদিন লুকিয়ে পূর্বকে থাকতে দেওয়ার রুমের দরজার আড়ালে চোখ পেতে দাঁড়িয়েছিল। পূর্ব কেবলই ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়েছিল। কোমরে পেঁচানো সাদা টাওয়াল, প্রশস্ত চওড়া ফর্সা পিঠ। তবে মেহেরিশ লোকটার চেহারা নয়, মুখ ফর্সা পিঠটাই দেখেছিল। চওড়া কাঁধ, যে কাঁধের ঠিক বাঁ পাশের একটা কালো রঙের ঈগলের ট্যাটু আঁকা ছিল। মেহেরিশ যেন এতটুকুই দেখেই ভয় পেয়েছিল। লোকটার পুরো চেহারা দেখার আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল ভয়ে। শুনেছিল লোকটার নাকি অনেক রাগ, যদি দেখে ফেলতো। এরপর আর দেখা হয়নি তাদের। তার 2 দিন পরেই চলে আসে তার খালামণিরা। যাওয়ার সময় লোকটা নাকি সবার আগেই গাড়িতে উঠে বসেছিল, যার কারণে মেহেরিশ আর দেখতে পারেনি। সে কি জানতো নাকি লোকটা কখন গাড়িতে উঠবে? সে তো ভেবেছিল তার খালামণির সাথে বের হবে বোধহয়। আচমকা এহেন শব্দে মেহেরিশ ভাবনা থেকে বের হয়ে গেল। চোখে তুলে তাকাতেই দেখতে পেল একজোড়া সবুজ মণি জলজল করে তাকিয়ে আছে তার দিকে। মেহেরিশ বিরক্ত হলো। হুশ হুশ, যাও যাও। অডি যেন শুনল না মেহেরিশের আরও কাছে ঘেঁষে আসার চেষ্টা করতে এক চিৎকারে মেহেরিশ আরেকটু পিছাতেই আসফিয়া এসে কোলে তুলে নেয় অডিকে। প্রাণে বাঁচল মেয়েটা। রাগে তেতে উঠে বলল,
তোকে না বলেছি এই অডি ফটিকে আমার থেকে দূরে রাখতে? আরে চিল, এমন করছিস কেন? আস্তে কথা বল, ওটি ভয় পাবে। কি? আর একটু হলে তোর ওটি আমার হার্ট অ্যাটাক করিয়ে দিত মায়েরা। এইটারে সরা এখান থেকে। আর এটা তুই বাড়িতে রেখেছিস কেন? চার বেড়াল তাকে নিয়ে যেতে বল। সব সময় খালি আমার আগে পিছিয়ে পড়ে থাকে কেন ভাই? তুই সামান্য আমাদের ওটিকে এত ভয় পাস? এত ছোট কলিজা নিয়ে জীবনে সফল হবি কিভাবে? সফল হওয়া লাগবে না। এই জীবনেও আমার একটাই স্বপ্ন, আমার ক্রাশটাকে বিয়ে করা। তোর আর আমার মায়ের চক্করে পড়ে এখানে আসতে হয়েছে আমার। জানিস কতদিন ধরে ক্রাশটাকে নিজ চোখে দেখি না। মেহেরিসের কথায় বেশ অবাক হলো আশফিয়া। এই মেয়ের যে ক্রাশও আছে সেটা খুনাক্ষরেও মনে ছিল না তার। ফোনে তো জ্বালিয়ে মারতো, কথা হলেই শুধু আদ্রাজ আদ্রাজ করে। পুরো মুহূর্ত মেহেরিসকে থামিয়ে বলতে লাগলো, যাক ভাই, চুপ থাক। তোর ওই আদ্রাজের কাহিনী বলতে শুরু হয়ে যাস না আবার। ব্যাটার নাম শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। তুই ওনাকে সামনাসামনি দেখিসনি তো, তাই এভাবে বলছিস। জানিস আমাদের কলেজের সব মেয়ে ওনার পাগল ছিল, তবে উনি কাউকে পাত্তা দিত না। হ্যাঁ, তারপর তোকে একদিন আইসক্রিম কিনে খাওয়াইছে, আর একদিন গাড়িতে লিফট দিয়েছিল। মা মনে হয় ডাকছে রে, আমি যাই, পরে কথা হবে। বলেই আশফিয়া সেখান থেকে কেটে পড়ল। মূলত মেয়েটা জানে একবার যদি এই মেয়ে আদ্রাজ সম্পর্কে বলতে শুরু করে তাহলে যে আর থামবে না। মধ্যরাতের প্রথম প্রহরে বাড়ির সকলে যে যার রুমে ঘুমে তলিয়ে আছে। আশফিয়া আর মেহেরিস দুজন মিলে গল্প শেষেই মাত্র আশফিয়া বের হয়ে আসলো মেহেরিসের রুম থেকে। রাত প্রায় 1টার কাঁটা পেরিয়ে যেতে চলল। এমন সময় বাড়ির গেটের সামনে বাইকের হর্নের শব্দে কেয়ারটেকার তার সাধের ঘুমের দফা রফা করে ধরফরিয়ে লাফিয়ে উঠল। এর মধ্যরাতে বেশিরভাগ সময় বাইক নিয়ে কে আসতে পারে অনুধাবন করতেই আরামের ঘুমটা যেন মুহূর্তে হারাম হয়ে উঠল লোকটার। দৌড়িয়ে ছোট কটেজটার ভেতর থেকে বের হয়ে গেট খুলে দেওয়ার সাথে সাথে কালো পোশাকে আবৃত লোকটা ভেতরে বাইক নিয়ে প্রবেশ করলো। লোকটি যাওয়া মাত্রই কেয়ারটেকার ছেলেটিও স্বস্তির শ্বাস ফেলল। পুনরায় গেট লাগাতে নিলেই শুনতে পেল, লক করে না, অভিকে নিতে এসেছি। জি স্যার। বলেই উপর নিচ মাথা দুলিয়ে সায় জানালো ছেলেটি। সদ্য কাঁচা ঘুম ভাঙার ফলে ঢুলু ঢুলু চোখে পুরোপুরি ঘুমের নাম বিসর্জন দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল ওইখানে। যেন সামনে থাকা যুবকটিকে ঘিরে মনের কোনো বিশাল বিধ্বস্ত প্রতিক্রিয়ার প্রভাব। এদিকে বাইক থেকে নেমে হেলমেটটা খুলে বাইকের সাথে ঝুলিয়ে ভিতরে চলে গেল পূর্ব। হাতে এখনও গ্লাভস লাগানো, পরনে সেই চিরপরিচিত কালো রঙা পোশাক, মাথায় আবৃত কালো হুডি। হুডির সামনের চেন উপরের দিক সামান্য পরিমাণ খোলা, যেটা ভেদ করে ভেতরে থাকা সেই ঈগল খচিত লকেটটি উকি দিয়ে আছে। সাথে থাকা ডুপ্লিকেট চাবিটি দিয়ে সদর দরজা খুলে নির্বিঘ্নে প্রবেশ করলো বাড়ির ভেতরে। এটা আজ নতুন নয়, প্রায় এই কাজ করে পূর্ব। হঠাৎ করে রাত বিরতে বাড়িতে এসে পুনরায় আবার চলে যাওয়া, মাঝে মাঝে অডিকে সাথে করে নিয়ে যায়, আবার মাঝে মাঝে সাব্বিরকে দিয়ে অডিকে পুনরায় পাঠিয়ে দেয় বাড়িতে। মূলত যখন শহরের বাইরে থাকে তখনই অডিকে পাঠিয়ে দেয় পূর্ব আশফিয়ার কাছে। বিগত কয়েকদিন শহরের বাইরে ছিল সে, আজই আসলো। এসেই সোজা অডিকে নিতে চলে এসেছে বাড়িতে। তবে যদি পুরোপুরি সেন্স থাকতো তাহলে হয়তো সেদিনের মায়ের সাথে হওয়া ঝগড়ায় দুজনের কথোপকথনের পুরো আর এই বাড়িতে আসতো না সে। নেশায় বুঁদ হয়ে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আচানক বাড়িতে প্রবেশ করা তার। তবে যথেষ্ট স্বাভাবিক রয়েছে পূর্ব। ভাবভঙ্গিতে কোনো লোকের পক্ষে বোঝা দায় যে লোকটি ড্রাঙ্ক। অডির জন্য তার রুমের সাথে ছোট্ট একটা রুম অ্যাডজাস্ট করা আছে, পূর্বই করেছে সেটা। তবে অডি এখান থেকে মানুষের রুমে থাকতে পছন্দ করে বেশি। বাড়ির ভেতরে নিঃশব্দে প্রবেশ করে সোজা অডির সেই থাকার রুমের উদ্দেশ্যে ছুটল পূর্ব। উদ্দেশ্য মূলত ওখান থেকে অডিকে নিয়ে বাড়িতে চলে যাওয়া। অডিকে বিগত 4 বছর যাবৎ আগলিয়ে রেখেছে পূর্ব। তখন অডি কেবলই একটা ছোট্ট বাচ্চা ছানা। অডিও যেন সব থেকে বেশি পছন্দ করে পূর্বকে। অডির জন্য বরাদ্দকৃত রুমে এসে মুখ দিয়ে চুচুর শব্দ তুলল পূর্ব। তবে এতেও কোনো সারা শব্দ না পেলে অজ্ঞতা লাইট অন করে রুম জুড়ে প্রখর করে নিল সে।
অতঃপর কোথাও অডিকে দেখতে না পেয়ে পরক্ষণে কিছু একটা ভেবে পুনরায় চলল আসফিয়ার রুমের উদ্দেশ্যে। মাঝে মাঝে আসফিয়া অডিকে পাশে রেখে ঘুমায়, সেই উদ্দেশ্যেই বাড়ালো পা পূর্ব সেদিকে। সে জানে তার বোন যে দরজা লক না করে ঘুমায়। ছোট বোনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে চুচুর শব্দ তুলতেই যেন বোবা প্রাণীটি এতটুকু শব্দই যথেষ্ট ছিল। মুহূর্তেই বেড থেকে লাফিয়ে নিঃশব্দে চলে আসলো পূর্বের পায়ের নিকট। ডাইনিং রুমের ঝাড়বাতির আলোতে পুরো বাড়িটাই মৃদু উজ্জ্বলতায় ঘেরা, দেখা যায় সবকিছুই। অডির সামনে আসতেই শক্তপোক্ত দু হাতে তুলে নিল অডিকে, অতঃপর পা বাড়ালো বাইরে বের হওয়ার জন্য। আসফিয়ার রুম পেরিয়ে যেই না পরের রুমটার দিকে এগিয়ে আসলো, অমনি অডি আচানক কোল থেকে লাফিয়ে সাথে থাকা রুমের দরজার ভিতরে ঢুকে পড়ল। তখন মেহেরিসের রুম থেকে বের হওয়ার সময় আসফিয়া জাস্ট দরজাটা একটু বেরিয়ে রেখে এসেছিল, যার দরুন অডির ধাক্কাতেই ফেরিয়ে খুলে গেল দরজাটা। যাতে বিরক্ত হলো পূর্ব অডির এসব কাণ্ডে। তৎক্ষণাৎ মনে পড়ল এই রুমটা তো সবসময় বন্ধ থাকতো, গেস্ট রুমের মতোই, কিন্তু এত বছর পর এই রুমের দরজা খোলা দেখে কিঞ্চিত ভাবুক দৃষ্টিতে চেয়ে রইল দরজার পানে। অতঃপর কপালে ভাঁজ ফেলে রুমের বাইরে দাঁড়িয়ে পুনরায় চুচুর শব্দ করে দরজার বরাবর দাঁড়াতেই আচানক তার চোখের সামনে ভেসে আসলো বেডের উপরে শুয়ে থাকা কালো পোশাকের এক নারী। বাইরের ফেরি লাইটের আলোর সাথে রুমে থাকা অল্প নিয়ন রোশনাই মেয়েটার লম্বা চুলগুলো বেড ছাড়িয়ে সাদা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরনে কালো রঙের ঢিলেঢালা ড্রেস। কাচের জানালা খোলা থাকার ফলে জানালার সফেদ্র জর্জেটের পাতলা পর্দা ভেদ করে সাদা বাতাসে মেয়েটার চুলগুলো উঠছে। তবে ওপাশে ঘুরে থাকার দরুন চেহারা না দেখলেও আচমকা ভেতরটা কেমন যেন ছটফট করে উঠল তার মধ্যে। এমন কঠিন হৃদয়ের মানবের চোখ দুটো বন্ধ করে পুনরায় নিজের সেই চিরচিত্ত রূপে ফিরে আসলো পূর্ব। এই মেয়ে যেই হোক না কেন তাতে তার কে? তবে এই মুহূর্তে অডির এমন অদ্ভুত কাণ্ডে অডির উপর ক্ষিপ্ত হলো পূর্ব। চেঁচিয়ে শব্দ করতে গিয়েও কিছু একটা মনে করে থেমে যেতে হলো তার। দরজার সামনে থেকে দেখা যাচ্ছে অডি যে এক লাফে মেয়েটার মুখের সামনে এসে চুপটি মেরে বসে আছে। মন তো চাচ্ছে অডিকে কোলে নিয়ে এক আছাড় মারতে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না এমন অন্যমনস্ক ভাবনায় পা বাড়িয়ে ফেললো রুমের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। যতই রুমের কাছে যাচ্ছিল হঠাৎ মেয়েলি একটা মিষ্টি গন্ধ এসে নাকে লাগছে তার। দাঁত কিরমির করে আরও একটু কাছে এসে দাঁড়ালো পূর্ব। মেয়েটা ঘুমে এতই বিভোর যে পায়ের নিচের পাজামাটা ঘুমের তালে অনেকটা উপরে উঠে গেছে। কালো রঙের জামাতে মেয়েটা অতীব ফর্সা, গায়ের রংটা যেন একটু বেশি দৃষ্টিকটু লাগছে পূর্বর নিকট। বারবার তার অবাধ চোখ জোড়া সেখানে আটকে যাচ্ছে না চাইতো চেয়েও চোখ দুটো তার ধমক শুনছে না। মেহেরিস বরাবর ঢিলেঢালা পোশাক পরতেই পছন্দ করে, তারপর আবার রাতের বেলা বোধহয় আর একটু বেশি ঢিলেঢালা ড্রেস পরে ঘুমায় মেয়েটা। ওড়নাটা পরে আছে ও পাশে বেডের উপর, যেটার উপর গুটিসুটি মেরে বসে আছে অডি, যেন ওড়নাটা তার একটা পার্সোনাল বিছানার চাদর। এদিকে মেহেরিসের জামার গলাটা অনেকটা পেছনের দিকে হেলে আছে, যাতে এই আবছা অন্ধকারে ঘাড়ের একটু নিচে কালো কুচকুচে তিলটা চোখের আড়াল হয়নি পূর্বর। এই প্রথম না চাইতেও পূর্ব নিজেকে আয়ত্তে রাখতে পারছে না, যেন নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে নিজের কাছে। এমন শক্তপোক্ত হৃদয়ের মানবটি কেমন হাঁসফাঁস করতে শুরু করলো। নিজেকে যথাযথ সামলিয়ে নিয়ে শক্ত করে অডির দিকে রক্ত হাত চক্ষুতে তাকালো পূর্ব। অডিও মালিকের এমন লাল রাঙা চোখ দেখে চুপসে গেল, যেন মেউ মেউ শব্দ তুলতে নিলেও তৎক্ষণাৎ মালিকের ভয়ে আবারও চুপসে গেল বোবা প্রাণীটি। মেহেরিস ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল কিঞ্চিত। বিড়ালের মেউ শব্দটা বোধহয় কানের কাছে, ঘুমের ঘোরেও মেয়েটির কান এড়াতে সক্ষম নয়। ঘুমের ঘোরেই ফিসফিসিয়ে বলল, বালির বিড়াল। বলেই পুনরায় চুপ হয়ে গেল। ঘুমের ঘরে মাঝে মাঝে আবল তাবল বকা মেহেরিসের স্বভাব, তবে এই ছোট্ট করে বলা কথাটি কানে পৌঁছাতে সক্ষম হলো তার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটির। কণ্ঠটা বেশ পরিচিত লাগলো পূর্বের নিকট। মেয়েটার মুখটা কি একবার দেখবে সে? কেন দেখবে না, অবশ্যই দেখবে। কে এই মেয়ে? এভাবে তাদের বাড়িতে এসে এই রুমে শুয়ে আছে। চেহারা দেখার উদ্দেশ্যে এক পা বাড়ালো পূর্ব, আরেক পা কে বলি বাড়াবে, তখনই কানে ভেসে আসলো কারো গলার টানোর ন্যায় কণ্ঠস্বর। শাহান।
ওখানে থেমে গেল পূর্ব। পেছন ঘুরে তাকিয়ে মায়ের চিন্তিত মুখ দেখে ভাবনাশীহীনভাবে দাঁড়িয়ে পড়ল। কিছুটা থতমত খেলো। এই কঠোর ব্যক্তিত্বের আড়ালে ধামাচাপা দিল সব। তবে দরজার পায়ে দাঁড়িয়ে থাকা হাঁপাতে হাঁপাতে ওঠা মায়ের ব্যবহার আশ্চর্য হলো পূর্ব। রাবেয়া বেগম আর কিছু না বলে সোজা ভিতরে ঢুকে পূর্বের হাত ধরে নিঃশব্দে বের করে আনলো রুম থেকে। মায়ের চেহারা দেখে বোঝা যাচ্ছে তার মা এই মুহূর্তে ঠিক কতটা ভয় পেয়ে আছে। কিসের ভয়? ছেলেকে এভাবে নিজ বাড়িতে দেখলে কোনো মা ভয় পেতে পারে বোধ হয়। এই যে পূর্বের সামনে আর তার মা দেখা মাত্রই এমন ভয় পাচ্ছে। মনে মনে তামাশার স্বরে হাসলো পূর্ব নিজের ওপর। এখানে কি করছো? আর ওই রুমে ঢুকছো কেন? কি চাই তোমার? আমাদের শান্তি সহ্য হচ্ছে না? এবার পূর্ব শিওর হলো ওই রুমে যে ওই মেয়েটাই ছিল। এতক্ষণে সন্দেহের বশে থাকলেও এবার মায়ের প্রতিক্রিয়ায় পুরো শিওর সে। মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে উঠল তার, নাকের পাটা ফুলে গেল। এই মেয়েটার জন্য আজ নিজ বাড়িতে আসার পর মায়ের মুখ থেকে এমন কথা শুনতে হচ্ছে তার। আর সেই অন্য একটা মেয়ে তার বাড়িতে এসে রুমে আরামসে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই মিস রাবেয়া খাতুন। বাধ্য তুমি। ওই রুমে কেন গিয়েছিলে তুমি? কোন উদ্দেশ্যে? তুমি কোন সাহসে আমার মেয়ের রুমে প্রবেশ করেছো? ও মম, আমার সাহস সম্পর্কে প্রশ্ন তুলতে এসেছে। শুক্রিয়া করো আমি আর ওই মেয়ে একই বাড়িতে থাকার পরও মেয়েটাকে শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। মূলত তখন বাইকের শব্দে রাবেয়া বেগমের ঘুম ছুটে যায়। অতঃপর জানালা ভেদ করে গেটের ভেতরে পূর্বের বাইক আর গেটের সামনে কেয়ারটেকার ছেলেটাকে দেখে রীতিমতো ঘাম ছুটে যায় রাহিমা বেগমের। ছেলের মতিগতি বোঝার জন্য আর অপেক্ষা না করে উঠে মেহেরিসের রুমের উদ্দেশ্যে বের হন তিনি। আর এসেই পূর্বকে এভাবে দেখে ভয় পেয়ে যান রাহিমা বেগম। ছেলেটা কি মেয়েটার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এসেছে? মেয়েটার থেকে দূরে থাকো শাহান। মেয়েটা আমার বড্ড নরম প্রকৃতির, আর এখনো তো আসতেও চাইনি। আমি কথা দিয়ে নিজ দায়িত্বে নিয়ে এসেছি মেয়েটাকে। এখানে আসতে চাইনি, এনেছো কেন? না করেনি। নিজের ওপর বিশ্বাস হচ্ছে না আমার, জানো মম? মেয়েটা এখনো শ্বাস নিতে পারছে, যেটা ভালো করে আমার দম বন্ধ হয়ে আসছে। বলো তো কি করা যায়? হেয়ালিপনা করবে না শাহান। আমার বাড়ি থেকে বের হয়ে যাও বলছি। আর কখনো এই বাড়িতে ঢুকবে না তুমি। আর মেহরিশ এর কাছ থেকে 1000 মাইল দূরত্ব রাখবে বলে দিলাম। ওর কিছু হলে বা ক্ষতি করার চেষ্টা করলে তোমাকে ছাড়বো না আমি। কখনো কেন? এখনই করলে যে শাস্তি পাবো তখনও সেম, কথাটা তো একই, তাই না? তার থেকে ভালো এখনই ঝামেলা শেষ করে দেই, একবারে প্রাণেই মেরে ফেলি এই আপদকে। কি বলো মম? আর ইউ সাইকো? পাগল হয়ে গেছো তুমি পুরোই। মাথা খারাপ হয়ে গেছে তোমার। তোমাকে আমার কসম, আমার মেয়ের কাছে ঘেঁষার চেষ্টা যদি কখনো করো, আমার মরা মুখ দেখবে তুমি। মায়ের মৃত চেহারা দেখার ইচ্ছে থাকলে যাও, এখনই মনকে শান্ত করে আসো। বাধা দিব না তোমাকে, যাও। মায়ের এমন কথায় বুকের ভেতরটা হাঁসফাঁস লাগা শুরু করলো তার। মাকে ভালোবাসে না এমন নয়, ভালোবাসে, তবে বুঝতে চায় না, বোঝাতেও চায় না। নিজের ভেতর থাকুক। ভালোবাসলে কি প্রকাশ করে জানাতে হবে? না জানালে ভালোবাসা যায় না? যায় তো। আর কিছু বলল না পূর্ব। ঘটনাত্মক পা ফেলে চলে গেল সেখান থেকে। যেতে যেতে নিজের উদ্দেশ্যে হিসিয়ে বিড়বিড়িয়ে বলে গেল, ফাক অফ দিস ইউজলেস ইমোশনাল ড্রামা। একটি সুন্দর প্রাণবন্ত সকাল। সকালের নরম আলো ডাউনটাউন লস এঞ্জেলসের উঁচু বিল্ডিংগুলোর কাচের জানালার প্রতিফলিত হয়, যেন শহরটিও নিজেকে নতুন দিনের জন্য প্রস্তুত করছে। স্ট্রিট কার থেকে কফির গন্ধ ভেসে আসে। মেহরিজ আর আসফিয়া প্রতিদিনের ন্যায় আজও একই সময় এসে হাজির হয় কলেজে। সকালে উঠে তড়িঘড়ি করে দুজনে কলেজে এসে হাজির হয়। আজ কলেজে একটি সভা অনুষ্ঠিত হবে। মূলত আজ তাদের ক্লাস নেই। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন সবাই মিলে কলেজ ট্যুরে যাবে। মূলত প্রতি বছর অন্তর অন্তর এভাবে ট্যুরের আয়োজন করা হয় এখানে। এর আগের বার আসফিয়া যায়নি একা থাকার দরুন, তবে এবার সিদ্ধান্ত নিয়েছে এইবার সে
যাবে, সাথে মেহরিশকেও নিবে ট্যুরে। আজ মূলত এটার কনফার্মেশন চেক করতে এসেছিল তারা, আর যাওয়ার সময় কিছু টুকটাক শপিং করে নিয়ে যাবে। বাসা থেকে মায়ের পারমিশনও পেয়েছে। মেহরিশ আজ খুশি, বলা বাহুল্য একটু বেশি খুশি, আর সাথে আশফিয়াও। তবে মেহরিশের খুশি দীর্ঘায়িত হলো না যখন শুনল ট্যুরে নাকি পাহাড়ে যাবে। মেহরিশ উঁচু জায়গায় ভয় পায়, একটু বেশি ভয় পায়। মেহরিশের নাজুক চেহারার দিকে চেয়ে আশফিয়া গমগমে স্বরে বলল, এভাবে প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? পাহাড়ে যাবি, আকাশে না? আমার উঁচু জায়গায় ভয় লাগে রে। আমার না হয় সায় দিয়েছে না, তুই না হয় যা, আমি না গেলে চলবে না? আরে তুই না গেলে মা আমাকে একা যেতে দিবি নাকি? প্লিজ এমন করিস না, জাস্ট 2 দিনেরই তো ব্যাপার, কিছু হবে না। মেহরিশ আর কিছু বলল না। কাল সকালেই নাকি বের হবে সবাই, শুধু মনে মনে একটা কথাই আওড়ালো। তাই যেন হয়। পরের দিন সকাল, লস এঞ্জেলসের ঘড়ির কাঁটায় সকাল 9:05। সবাই রেডি হয়ে ব্যাগ গুছিয়ে যে যার মতো রেডি হয়ে নিচে নামলো। কলেজ থেকে কলেজ বাস ছাড়বে ঠিক 10টায়। মূলত এখানে ওল্ড স্টুডেন্ট থেকে শুরু করে নিউরাও সকলেই অ্যাটেন্ড করতে পারবে, তাই এই দিনে বেশ মানুষ জমা হয় সেখানে। সবার সামনের বাসটি টিচারদের জন্য রাখা, তারপরেরটায় কলেজের ভিপি আর পপুলার পার্সনদের জন্য বরাদ্দকৃত। পিছনে বসাগুলো বাকি নর্মাল স্টুডেন্টদের জন্য। সান গ্লাভিলের পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্খল মাইন্ড সান অ্যান্টোনিও, যা মাইন্ড ব্লাডি নামেও পরিচিত। এর উচ্চতা প্রায় 10,064 ফুট, 3,068 মিটার। এটি পর্বতারোহী ও হাইকিং প্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এই পর্বতমালার বিভিন্ন প্রকারের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল রয়েছে, যা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জীববৈচিত্র্যের সমৃদ্ধ। এছাড়া শীতকালে তুষারপাতের কারণে এটি স্নোবোর্ডের জন্য জনপ্রিয়। এইবার ভ্রমণের জন্য এই পাহাড় পর্যটন করার সিদ্ধান্ত নিয়েছে দায়িত্বরত ভিপি। মূলত প্রায় 6 বছর যাবৎ এই অনুষ্ঠানের দায়িত্ব পেয়ে এসেছে পূর্ব। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থেকে শুরু করে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বেশ জনপ্রিয় পূর্ব এখানে। যদিও এর আগের বারের দায়িত্ব নিতে চায়নি সে, এসব উটকো দায়িত্ব তার বিরক্ত লাগে, তাই আগের বার রিজভিকে দায়িত্ব দিয়েছিল তার বাবা, কিন্তু তার গাইড পর্যন্ত হয়নি কারো। সেই কত শত নালিশ কমপ্লেন এসেছে সেইবার তার বিরুদ্ধে। সবাই যেন এই দায়িত্ব পূর্বকেই চায়। হয়তো এর দুটো কারণ থাকতে পারে। প্রথম, নিপুণ হাতভাবে দায়িত্ব পালনে সক্ষম। দ্বিতীয়, মেয়েদের চোখের তৃষ্ণা মেটানোর সুযোগে হাত ছাড়া কে করতে চায়। তাই তো লিসা সবার আগে এসে হাজির হয় সেখানে। তবে জানে না আশফিয়া এসবের কিছু। এই প্রথমবার সে যোগ দিচ্ছে, কিভাবে জানবে? মেহরিশকে নিয়ে 3য় সারির বাসে উঠে পড়ল সবার আগে। ছেলে মেয়ে উভয়রাই চাইলে যে কোনো বাসে উঠতে পারবে, নেই কোনো বাধা। মেহরিশ আজ একটি সাদা রঙের ফ্রক পরেছে, উপরে কটি, তার উপর আবার স্কার্ফ পেঁচিয়েছে, মাথায় বরাবরের মতোই হিজাব। আজ আবহাওয়াটা বেশ ঠান্ডা, যদিও এখানে বেশিরভাগ সময় শীত শীত আমেজ থাকে। এগুলোতে অভ্যস্ত হয় মেহরিশ, তাই একটু মানিয়ে নিতে সময় লাগছে তাদের কলেজ থেকে পাহাড়টি বেশি একটা দূরে নয়, ঘন্টার ব্যবধানেই এসে পৌঁছালো সেখানে। তবে আচমকা এর মাঝে ঝিরঝিরি বৃষ্টির অতিষ্ঠ সবাই। গাড়ি ছাড়ার পর মুহূর্তেই আবহাওয়ার বিরূপ প্রতিকূলতায় বৃষ্টি পড়া শুরু হয়, যার কারণে জায়গাটা বেশ পিচ্ছিল আর উঁচু নিচু হয়ে আছে। এতে বারবার এসে গাইডরা সবাইকে সচেতন করে দিচ্ছে, সাবধান যেন চলাফেরা করে, সবাই নামলে ঘটতে পারে দুর্ঘটনা। সমস্ত সতর্কতার সহিত ইউসেলেসের ট্রান্সপোর্টেশন থেকে নেমে আসলো সব স্টুডেন্ট। জায়গাটা পিচ্ছিল আর কদমাক্ত হয়ে আছে। মেহরিজের বাসটা সবার পেছনে, তাই আশফিয়া আর মেহরিজ শেষের দিকে দাঁড়িয়ে রইল। তবে এত মানুষের মধ্যে রিজভির চোখ ঠিক আটকালো সাদা ফরক পরিহিত মেয়েটার উপর। নিজের কুদু দৃষ্টিতে চেয়ে কিছু একটা ভেবে মনে মনে কুটিল হাসলো রিজভি। সাব্বির তন্ময় দাঁড়িয়ে আছে এক পাশে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুনিয়রদের এটা সেটা
আদেশ করছে তারা। এখানে চূড়ায় তাঁবু টানানো হবে, চাইলে বাসেও রেস্ট দিতে পারবে যার যার খুশি মতো। পূর্ব এতক্ষণ নিজেকে অনেক কষ্টে দমিয়ে রাখলে এবার নিজের একটু পার্সোনাল স্পেস দেওয়ার জন্য সবার থেকে দূরে গিয়ে দাঁড়ালো। পরনে সব সময়ের মতোই হুডি লাগানো, তবে এমন লম্বা আর হুডি বিশিষ্ট লোকটাকে দেখলেই সবাই চেহারা না দেখলেও চিনে ফেলতে সক্ষম। এত মানুষের ভিড়ে সাফকেটেড ফিল হচ্ছে পূর্বর। নিজেকে স্থির করার জন্য তরজলদি পকেট থেকে একটি সিগারেট হাতে নিল, সাথে লাইটার বের করে চলে গেল নির্জন জায়গায়। এখানটায় মানুষের পায়ের ধবনি পড়েনি এখনো। ওখানে দাঁড়িয়ে পৌড়ে ঠোঁটের ফাঁকে সিগারেট ঢুকিয়ে নিল সযত্নে, লাইটার চেপে জ্বালিয়ে নিল সিগারেটের একাংশ, ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে উপরে ফেলছে নির্বিঘ্নে, যেন এই মুহূর্তে সমস্ত দায়িত্ব থেকে অবহিত নিয়েছে সে। এদিকে মেহরিশ দাঁড়িয়ে আছে আশফিয়ার সাথে, তবে আশফিয়া তার ফ্রেন্ডদের সাথে কথা বলাতে ব্যস্ত। কি করবে না করবে এসব বিষয়ে টুকটাক কথা হচ্ছিল তাদের মধ্যে। এর মাঝে আচানক মেহরিশের ফোনে কল আসাতে ছোট্ট মিনি ব্যাগটা থেকে ফোনটা হাতে নিয়ে পরখ করলো নামটা। মা সেভ করা নাম্বারটি দেখে চোখের কোণে ফুটে উঠল এক তৃপ্তিময় হাসি। রিসিভ করে কানে চেপে ধরল ফোনটা, তবে নেটওয়ার্ক আর সাউন্ড বক্সের শব্দের সাথে মানুষের চিল্লাচিল্লিতে অপর পাশের কথা বোঝা দায় হয়ে উঠল। একটু দূরে সরে দাঁড়ালো সেখান থেকে। এভাবে নেটওয়ার্কের তালাশে এক পা দুপা করতে করতে আগাতে অনেকখানি পথ হেঁটে একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো মেহরিশ। বৃষ্টির কারণে জায়গাটা বেশ পিচ্ছিল হয়ে আছে। মেহরিশ কথা বলতে বলতে খেয়ালও করেনি সে ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। নিচে তাকালে হয়তো জায়গাটা উচ্চতার সম্পর্কে অবগত হতো মেয়েটা। এমন সময় উঁচু উঁচু জায়গায় পা পড়ে আকস্মিক ব্যালেন্স ঠিক রাখতে না পেরে স্লিপ কেটে পিছলিয়ে পড়ে গেল সেখান থেকে। পড়তে পড়তে পাহাড়ের চূড়ায় লেগে থাকা ছোট্ট নাম না জানা গাছের ডালটা আঁকড়ে ধরল নিজের সমস্ত শক্তি দিয়ে। সেখানে ঝুলে চেঁচাতে থাকলো মেহরিশ, তবে ইতিমধ্যেই সেখানে সাউন্ড বক্সের শব্দে তার চেঁচানো কারো কানে অবধি পৌঁছালো না। তার ফোনটা অনেক আগেই পড়ে গেছে নিচে। ভীত চোখে নিচে সাহস করে তাকাতেই যেন পুরো দমে জমে গেল মেয়েটা, নিচের সমস্ত শক্তি চেঁচিয়ে কাউকে প্রেরণা সাহায্যের জন্য। এদিকে সামান্য একটা ডাল মেহরিশের এভাবে দীর্ঘক্ষণ ঝুলে থাকার ভার কোলাতে না পেরে মাটির শিকড় ভেদ করে বের হয়ে আসছে। হয়তো আর কয়েক সেকেন্ড, এরপরেই ইতি ঘটবে মেয়েটার জীবনে। চোখ বন্ধ করতেই ভেসে উঠল মায়ের ছবি। মনে মনে আল্লাহকে ডাকছে মেয়েটা। এই বুঝি সব শেষ। আচমকা একটা শক্তপোক্ত হাত ধরে ফেলল মেহরিশের হাতটি শক্ত করে। কারো হাতের স্পর্শ পেতেই মেহরিশের চোখ তুলে তাকালো। সামনে এই মুহূর্তে কালো হুডি পরা পূর্বকে এই প্রথমবার মাগ ছাড়া দেখলো মেহরিশ। নিজের জীবনের ব্যস্ততার কথা কিছুক্ষণের জন্য ভুলতে বসলো মেয়েটা। লোকটা যে তার হাতটা ছেড়ে দিলেই ইতি ঘটবে জীবনের, সেদিকে খেয়াল নেই বিন্দু পরিমাণ। তার সামনে থাকা যুবকটির চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। ইডিয়েট, দুই হাত দিয়ে ধরো। মেহরিশ সজ্ঞানে ফিরল। নিজের অবস্থান টের পেতেই পুনরায় চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ। এই লোক ছাড়লে শেষ সে। মেহরিশ পূর্বের কথা মতোই অপর হাতটি দিয়ে যথাসম্ভব আঁকড়ে চেপে ধরল পূর্বের হাতটি। নিজের সর্বশক্তি দিয়ে একটানে উঠিয়ে নিয়ে আসলো মেহরিশকে। তবে আজ যেন প্রকৃতি সম্পূর্ণ মেহরিশের বিরুদ্ধে ছিল। পূর্ব আচানক এমন টানে মেহরিশ উঠে এসে সাথে সাথে পূর্বের বুট জুতা খুলে সেখানেই পিচ্ছিল জায়গায় স্লিপ কেটে মেহরিশকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল নিচে।